আমরা আমাদের দেশের কোন রাজনৈতিক দলকে আমরা নিষিদ্ধ করব সেটা তো আমাদের সরকার বুঝবে। সরকার নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে, ফ্যাসিস্টরা। নিষিদ্ধ করার ব্যাপারে তো অন্য কোনো কিছুর প্রয়োজন নয়। জাতিসংঘের যে প্রতিবেদনটা আছে সেই প্রতিবেদনই তো যথেষ্ট। ওই প্রতিবেদন ধরেই তো আওয়ামী লীগের নিষিদ্ধ করা, তারপরে ওদের নিবন্ধন বাতিল করা, ওদের বিচার করা সব কিছুই সম্ভব। ও এক জাতিসংঘ তো ইন্টারন্যাশনাল বডি, তাদের যে প্রতিবেদন, যাদের প্রতিবেদন তো নিরপেক্ষ প্রতিবেদন, সেই প্রতিবেদন ধরেই তো আমরা এগুলো করতে পারি। আওয়ামী লীগ নিষিদ্ধের পরপরই ভারত বাংলাদেশ সম্পর্কে শক্ত অবস্থানে স্টেটমেন্ট দিয়েছে অলরেডি। সেটি হচ্ছে তীব্র নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে। আরেকটি বিষয়ে ওনারা বাংলাদেশ সরকার অনুরোধ করেছে, সেটা হচ্ছে নির্বাচন যেন অতি দ্রুত সম্পন্ন হয়। এই বিষয়ে আপনার অভিমত? আমি নির্বাচন নিয়ে প্রথমে একটু কথা বলতে চাই আগে, যে আমাদের দেশে নির্বাচন কবে হবে সেটা ভারতের এত মাথা ব্যথা কেন? সেটা হচ্ছে যে ভারতের সেনাপ্রধান পর্যন্ত বলতেছে নির্বাচন। তারপরে বাংলাদেশের যে আগে যে অ্যাম্বাসেডার ছিল সে সিংরা না কি নাম ওনার মহিলা, উনিও হর্ষবর্ধন সিংরা বোধ হয়, উনিও নির্বাচন। আমাদের দেশে নির্বাচন কবে হবে জনগণ ঠিক করবে যে নির্বাচন কবে হবে। সেই ভারত কেন এত আমাদের নির্বাচনের জন্য এত পাগল? কেন ওরা নির্বাচন হলে দেখা যাবে যে সরকারকে যে নির্বাচিত সরকারকে দুর্বল করে আবার ফ্যাসিস্ট হাসিনাকে আবার বসাবে। আর আমরা আমাদের দেশের কোন রাজনৈতিক দলকে আমরা নিষিদ্ধ করব সেটা তো আমাদের সরকার বুঝবে। সরকার নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে, ফ্যাসিস্টরা। যে নিষিদ্ধ করার ব্যাপারে তো অন্য কোনো কিছুর প্রয়োজন নয়। জাতিসংঘের যে প্রতিবেদনটা আছে সেই প্রতিবেদনই তো যথেষ্ট। ওই প্রতিবেদন ধরেই তো আওয়ামী লীগের নিষিদ্ধ করা, তারপরে ওদের নিবন্ধন বাতিল করা, ওদের বিচার করা সব কিছুই সম্ভব। ও এক জাতিসংঘ তো ইন্টারন্যাশনাল বডি, তাদের যে প্রতিবেদন, যাদের প্রতিবেদন তো নিরপেক্ষ প্রতিবেদন, সেই প্রতিবেদন ধরেই তো আমরা এগুলো করতে পারি। এক নম্বর। আর ভারতের এত মাথা ব্যথা করো, মালদ্বীপের মতো যেখানে 4-5 লক্ষ লোকের বাস, তারা যদি ইন্ডিয়ান সোলজারদের বিতাড়িত করতে পারে, ইন্ডিয়ার থেকে পুরোপুরি সম্পর্ক ছেদ করতে পারে, নেপাল, শ্রীলঙ্কা এরা যদি পারে, আমরা 18-20 কোটি লোকের দেশ, আমরা সব দিক দিয়ে স্বনির্ভর আমরা হয়ে যাচ্ছি। আমরা কেন ভারত কি বললো না বললো এগুলো আমরা দেখব? আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের মতো চলবো, আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা আরও আধুনিকীকরণ করব, আমরা আমাদের শক্তিশালী অর্থনীতি তৈরি করব। এটা আমাদের জনগণ ঠিক করবে, আমাদের সরকার। আর আমাদের তো অনেক বড় ভাগ্য, আমরা একবার পেয়েছিলাম জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, আরেকবার পেলাম এত বছর পরে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমরা তো এই আমাদের গর্বের ধনকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। ইউনূস সরকারকে আমাদের সব দিক দিয়ে সমর্থন করতে হবে। তবে এখানে হ্যাঁ, স্যারকে আমি বারবারই বলি, সব আপনার অনুষ্ঠানে বলি, যে উপদেষ্টা মণ্ডলীকে একটু কিছু উপদেষ্টাকে বাদ দিয়ে শক্তিশালী উপদেষ্টা নিন, যারা দেশকে এবং দেশকে ভালোবাসবে এবং দক্ষ। এই বুড়ো হাতা কিছু উপদেষ্টা আছে, এদের দিয়ে তো আসলে চলবে না। ডাইনামিক লোক নিতে হবে। তাহলে ইউনূস স্যারের যা উপদেষ্টা পরিষদটা খুব প্রয়োজন। একা তো ইউনূস স্যার সব কিছু সামাল দিতে পারবে না। তো এই জন্য আমি বলি যে ভারতের কথা, ভারতের প্রেসক্রিপশন আমরা শুনবো না, আমাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা চলবো। স্যার, আন্তর্জাতিক পলিটিক্স যারা বোঝে অনেকেই বলছে যে ভারত পাকিস্তান যে যুদ্ধটি হলো সেটা অনেকটা নাটক এবং মূলত ছিল বাংলাদেশকে দুর্বল করা, বাংলাদেশে আক্রমণের ভয় দেখানো, ভয় দেখিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকানো। এই বিষয়টা কি আপনি কি মনে করেন? আমি এটা আপনার সঙ্গে আমি রাজি না। কারণ ভারত সবসময় তো এরা তো বিজেপি সরকার সবসময় অ্যান্টি মুসলমানদের এগেনস্টে তারা কাজ করছে। এবং দেখুন যে ঘটনাটা ঘটালো, এই যে 26 জন নিরপরাধকে হিন্দুকে হত্যা করা হলো, দেখে যখন কোনো জঙ্গি হামলা হয় তখন কিন্তু ধর্ম বিচার করা হয় না। আপনি বিভিন্ন দেশে বলেন, যুক্তরাষ্ট্রে বলেন, যুক্তরাজ্যে বলেন, বেলজিয়ামে বলেন, কানাডাতে বলেন, নিউজিল্যান্ডে বলেন, ওরা ধর্ম হিসাব করে সমানে ব্রাশ পার AK-47 দিয়ে ব্রাশ পার করে মানুষ মেরে ফেলছে। এটা হলো জঙ্গি একটা হামলা। কিন্তু যেটা কাশ্মীরে হলো সেটা একটা পাতানো নাটক। সেই দিন কোনো চেকপোস্ট ছিল না, সেদিন কোনো নিরাপত্তা রক্ষী ছিল না, সব কিছুকে উঠিয়ে নেওয়া হয়েছে। মোদি সাহেবের ওখানে 3 দিন আগে যাওয়ার কথা ছিল, সেই প্রোগ্রামও ক্যান্সেল করা হয়েছে। অর্থাৎ এটা একটা নাটক ছিল, স্ক্রিপ্টেড নাটক অমিত শাহের। তো নাটকটা
করে পাকিস্তানকে দোষ দিয়ে পাকিস্তানকে হামলা করে, পাকিস্তানকে ওরা খুব দুর্বল মনে করেছিল। পাকিস্তান যে ভিতরে এত শক্তিশালী হয়ে গেছে যে ওরা ভাবতে পারেনি, ওরা মনে করেছিল পাকিস্তানকে অর্ধেক দখল করে কি স্যার আপনি বলতে চাচ্ছেন যে দেখে দেখে হিন্দু হত্যা করাই ছিল তাদের জাস্ট এন্টি মুসলিম সেন্টিমেন্ট যাতে ইন্ডিয়াতে গ্রো করানো যেতে পারে? কারণ মোদী সাহেবের তো এমনি জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে, সামনে আবার নির্বাচন বিহারের, তো মোদী সাহেবের যে হারানো ইমেজকে পুনরুত্থান করার জন্য দেখে দেখে হিন্দুগুলোকে, নিরপরাধ হিন্দুগুলোকে হত্যা করে পাকিস্তানের উপর দোষ চাপিয়ে পাকিস্তানকে আক্রমণ করা হলো। ফলে হলো কি, পাকিস্তান এমনভাবে আক্রমণ করলো যে ওদের 6টা ওদের যে গর্বের ধন রাফায়েল, তারপরে MiG-29, তারপরে যে রাশিয়ান একটা প্লেন ধ্বংস করলো, ওদের যে সবচেয়ে $1.5 বিলিয়ন দিয়ে যে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে ধ্বংস করে দিল। ওদের ব্রিগেড হেডকোয়ার্টার থেকে শুরু করে সমস্ত রানওয়ে টানওয়ে সব ধ্বংস করে দিয়েছে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তান যে চীন এবং তুরস্কের সহযোগিতা পেয়ে এত শক্তিশালী হয়ে গেছে ওদের কিন্তু ধারণাও ছিল না। সুতরাং ওরা এখন এমন মার খেয়েছে, আর পাকিস্তানে চলছে বিজয় উৎসব। ওরা এখন বাংলাদেশের ব্যাপারে আর নতুন করে মাথা ঘামাবে না, কারণ বুঝে গেছে যে ইউনূস স্যার এখন শক্তিশালী হয়ে যাচ্ছে এবং উনি বলেছে যে এই যুদ্ধ অবস্থায় চুপচাপ বসে থাকলে হবে না, আমাদেরকে প্রতিরক্ষা ব্যবস্থাকে বাড়াতে হবে। আমরা তো আপনি জানেন যে আমরা 16টা যুদ্ধ বিমান চীন থেকে আমরা কিনতেছি, তুরস্ক থেকে আমরা তুলপার বলে ট্যাঙ্ক আসতেছে, প্রচুর গোলা বারুদ আসতেছে। অর্থাৎ আমাদের বাইরাক্তার 2 ড্রোন দিয়েছে তুরস্ক, এটা দিয়ে আমরা বর্ডারকে পাহারা দিচ্ছি। আমরা ইতিমধ্যে শক্তিশালী হয়ে উঠছি। আমি মনে করি 2-3 বছর ইউনূস স্যারকে যদি সময় দেওয়া যায় তাহলে আমরা আরও অনেক দক্ষিণ এশিয়ার মধ্যে একটা টাইগারে পরিণত হবো। ভারত 10 বার চিন্তা করবে বাংলাদেশ আক্রমণের, আর ভারত, পাকিস্তান, বাংলাদেশ কাউকে আর আক্রমণ, যে ছেঁচাটা পেয়েছে ওই ছেঁচার পরে আর নতুন করে আক্রমণ করতে যাবে না। এখন এমনি ভারতে প্রচণ্ড প্রশ্নের মুখোমুখি হচ্ছে মোদী এবং অমিত শাহ যে কেন আমরা হারলাম, কেন আমাদের গর্বের ধন রাফায়েলকে বিধ্বস্ত করলো। দেখুন, একটা মহিলা পাইলট স্কোয়াড্রন লিডার আয়েশা ফারুকি কীভাবে নিখুঁতভাবে তার PL-15 দিয়ে, চীনের তৈরি PL-15 দিয়ে সে রাফায়েলকে ফেলে দিল। তারপরে পাকিস্তানের যে প্লেনগুলো গেল, ঝাঁকে ঝাঁকে প্লেন গিয়ে ওরা তো সমানে মিসাইল ছুটছে, একটি প্লেনকে ওরা ধ্বংস করতে পারেনি, একটি যুদ্ধ বিমানকে ধ্বংস করতে পারেনি। অর্থাৎ ভারত সামরিকভাবে এতই বিধ্বস্ত যে ওদের 3-4 বছর লেগে যাবে আবার সামরিকভাবে দাঁড়াতে। সুতরাং বাংলাদেশকে আক্রমণ করার সাহস তাদের নেই। আমাদের 18 কোটি লোক, আমাদের 36 কোটি হাত, আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, আমাদের সার্বভৌমত্বকে আমরা নষ্ট হতে দেব না। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জেস। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি।
কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি উঠিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বললো যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।